আমার স্নেহের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আবারও স্বাগত জানাই। আমি মোহাম্মদ হাসান আলী, শিক্ষক, সেন্ট গ্রেগরিস স্কুল অ্যান্ড কলেজ, নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা। তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা জীববিজ্ঞান বইয়ের সর্বশেষ অধ্যায়টি অর্থাৎ চতুর্দশ অধ্যায়টি অর্থাৎ জীব প্রযুক্তি অধ্যায়টি আমরা গত ক্লাসে শেষ করেছি এবং গত ক্লাসে কিছু অবজেক্টিভও আমরা কমপ্লিট করেছি। আজকে আমরা এই অধ্যায়ের সৃজনশীল নিয়ে কথা বলবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে এই অধ্যায়ে কোন কোন টপিকস রয়েছে। এই অধ্যায়ে মূলত রয়েছে কি? এই অধ্যায়ে মূলত রয়েছে বায়োটেকনোলজি কি, তারপরে টিস্যু কালচার কি, টিস্যু কালচারের গুরুত্ব, তারপরে আছে তোমার রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি কি, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির গুরুত্ব অর্থাৎ জীব প্রযুক্তির ব্যবহার। এই সকল বিষয়গুলো নিয়েই এই অধ্যায়টা সম্পূর্ণ হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করেছো আমরা এই সম্পূর্ণ অধ্যায়টা শেষ করেছি। আজকে আমরা কি করব? জীব প্রযুক্তি বিষয়ে একটা সৃজনশীল প্রশ্ন ও নমুনা উত্তর শিখব, যেটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমার শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের প্রত্যেকেরই CW খাতায় এটা থাকবে, এটা মনে রাখবে। তোমাদের প্রত্যেকেরই CW খাতায় এটা উঠিয়ে রাখতে হবে, কেননা যাতে এই অংশটা তোমরা দেখে দেখে পরবর্তীতে পড়তে পারো। কারণ এই অংশটা তোমাদের খাতায় থাকলে পরবর্তীতে তোমাদের এই সৃজনশীলটার উত্তর করা খুব সুবিধা হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু দেখে নিই সৃজনশীল প্রশ্নটা। প্রথমেই খেয়াল করো, এটা হচ্ছে সৃজনশীল 2। আমরা সৃজনশীলের উদ্দীপকটা একটু দেখি। উদ্দীপকে কি রয়েছে দেখো। জিন প্রকৌশলী ডক্টর সাখাওয়াত স্যারের বাগানে লেবু গাছের প্রচুর লেবু ফলন হলেও গাছগুলো দ্রুত রোগাক্রান্ত হয়ে মারা যায়। তিনি লক্ষ্য করলেন তার বাড়ির পাশের জঙ্গলে এক জাতের লেবু গাছ রয়েছে, যাতে খুব একটা লেবু না হলেও গাছগুলো দীর্ঘদিন বেঁচে থাকে। এই দুটি লেবুর জাত থেকে তিনি অধিক ফলনশীল রোগ প্রতিরোধী একটি জাত উদ্ভাবন করলেন। তিনি স্বাভাবিক প্রক্রিয়ায় এর চারা উৎপাদন না করে ল্যাবে বিশেষ প্রক্রিয়ায় চারা উৎপাদন করলেন। প্রশ্ন দেখো, জ্ঞানমূলক প্রশ্নটা হচ্ছে ইন্টারফেরন কি। অনুধাবনমূলক প্রশ্নটা হচ্ছে প্রচলিত প্রজননের তুলনায় জিন প্রকৌশল অনেক বেশি কার্যকর কেন। এবং প্রয়োগের প্রশ্নটা ডক্টর সাখাওয়াত স্যারের লেবু গাছের জাত উন্নয়নের কৌশলটি ব্যাখ্যা করো। উচ্চতর দক্ষতার প্রশ্নটা কি, ডক্টর সাখাওয়াত স্যার যে প্রক্রিয়ায় চারা উৎপাদন করলেন উক্ত প্রক্রিয়ার গুরুত্ব বিশ্লেষণ করো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে যদি তোমরা এই সৃজনশীল প্রশ্নটা দেখো তাহলে বুঝতে পারবে এখানে কিন্তু দুইটা বিষয় এসেছে। একটা বিষয় হচ্ছে প্রথমে সাখাওয়াত স্যার হচ্ছে যখন ওই দুইটা লেবুর জাত থেকে অধিক ফলনশীল রোগ প্রতিরোধী জাত উদ্ভাবন করলেন, সেই প্রক্রিয়াটা ছিল কি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি অর্থাৎ জীব প্রযুক্তি প্রক্রিয়া। আর তিনি ল্যাবে যে বিশেষ প্রক্রিয়ায় চারা উৎপাদন করলেন সেটা ছিল হচ্ছে টিস্যু কালচার। তো আমরা পুরা সৃজনশীলের উত্তরটা কিভাবে লিখব একটু দেখব আজকে। দেখো, আমরা যেহেতু 2 নম্বর প্রশ্নের সৃজনশীল 2 করতেছি, তাহলে সেই ক্ষেত্রে খেয়াল করো। প্রথম প্রশ্ন ছিল হচ্ছে ইন্টারফেরন কি। ইন্টারফেরন হলো হেপাটাইটিস বি ভাইরাসের ওষুধ। তোমরা জানো যে কি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি পদ্ধতি ব্যবহার করে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি করা হয়েছে। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ওষুধ হচ্ছে ইন্টারফেরন। এটা জেনেটিক পরিবর্তনের মাধ্যমে ইস্ট নামক ছত্রাক থেকে এই হেপাটাইটিস বি ভাইরাসের ওষুধটা তৈরি করা হয়। তারপরে দ্বিতীয় প্রশ্নটা ছিল প্রচলিত প্রজননের তুলনায় জিন প্রকৌশল অধিক কার্যকর কেন। খ নাম্বার প্রশ্ন, যেটা অনুধাবনের প্রশ্ন, যে প্রচলিত প্রজননের তুলনায় জিন প্রকৌশল অধিক কার্যকর কেন। তো আমরা দেখো তার উত্তরটা কি শিখতেছি। প্রচলিত প্রজনন হলো পরাগায়ন ও নিষেক প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্ট প্রজনন। আমরা কি দেখতেছি? প্রচলিত প্রজনন হলো পরাগায়ন ও নিষেক প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্ট প্রজনন। অপরদিকে জিন প্রকৌশল হলো
ডিএনএ এর পরিবর্তনের মাধ্যমে প্রাপ্ত জীব, অপরদিকে জিন প্রকৌশল কি ডিএনএ এর পরিবর্তনের মাধ্যমে প্রাপ্ত জীব। প্রচলিত প্রজননের তুলনায় জিন প্রকৌশল বেশি কার্যকর, কারণ প্রচলিত প্রজনন প্রক্রিয়ায় জিন স্থানান্তর একই বা খুব নিকটবর্তী প্রজাতির মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু জিন প্রকৌশলের মাধ্যমে নিকটবর্তী বা দূরবর্তী যে কোনো প্রজাতির মাঝে এক বা একাধিক জিন সরাসরি স্থানান্তর সম্ভব। প্রচলিত প্রজননে কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের জন্য অনেক সময় লাগে। তাহলে কি প্রচলিত প্রজননে কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের জন্য অনেক সময় লাগে, কিন্তু জিন প্রকৌশলের সাহায্যে খুব দ্রুত কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ, প্রাণী বা অণুজীব পাওয়া যায়। তাহলে আমরা দেখলাম কেন প্রচলিত প্রজননের তুলনায় জিন প্রকৌশল অধিক কার্যকর। এরপরে আমরা প্রয়োগের প্রশ্নটা দেখব। প্রয়োগের প্রশ্নটা হচ্ছে ডক্টর সাখাওয়াত স্যারের লেবু গাছের জাত উন্নয়নের কৌশলটা ব্যাখ্যা করো। ডক্টর সাখাওয়াত স্যার যেই প্রক্রিয়ায় লেবু গাছের জাত উন্নয়ন করেছে সেই প্রক্রিয়াটি কি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। তাহলে আমরা দেখে নিই প্রয়োগের প্রশ্নটা। দেখো, ডক্টর সাখাওয়াত স্যার যে কৌশল ব্যবহার করে লেবু গাছের জাত উন্নয়ন করেছে তা হলো রিকম্বিনেন্ট ডিএনএ পদ্ধতি। একটি জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলই হচ্ছে জিন প্রকৌশল। যদি আরও সহজভাবে বলতে যাই তাহলে জিন প্রকৌশল বলতেছে কি যে কাঙ্ক্ষিত নতুন একটি বৈশিষ্ট্য সৃষ্টির জন্য কোনো জীবের ডিএনএ পরিবর্তন ঘটানোকে জিন প্রকৌশল বলে। তাহলে আমরা দেখতেছি সাখাওয়াত স্যার যে লেবু গাছের জাত উন্নয়ন করেছে সেটা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে। আর রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বা জিন প্রকৌশল আমরা কি বলতেছি যে একটি জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশল হচ্ছে ডিএনএ কি জিন প্রকৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আরও সহজভাবে যখন আমরা বলতেছি তখন বলতেছি যে কাঙ্ক্ষিত নতুন একটি বৈশিষ্ট্য সৃষ্টির জন্য কোনো জীবের ডিএনএ পরিবর্তন ঘটানোকেই জিন প্রকৌশল বলে। এই জিন যে কৌশলগুলোর মাধ্যমে স্থানান্তর করা হয় তাদের একত্রে রিকম্বিনেন্ট ডিএনএ কৌশল বলে। তাহলে খেয়াল করো, এই জিনগুলো যে কৌশলের মাধ্যমে স্থানান্তর করা হয় তাদেরকে একত্রে রিকম্বিনেন্ট ডিএনএ কৌশল বলে। এই কৌশল অবলম্বন করে একটি ডিএনএ অণুর কাঙ্ক্ষিত অংশ কেটে আলাদা করে অন্য একটি ডিএনএ অণুতে প্রতিস্থাপন করার মাধ্যমে যে নতুন ডিএনএ সৃষ্টি হয় তাকে রিকম্বিনেন্ট ডিএনএ বলে। রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুত করার ধাপসমূহ আমরা দেখো। রিকম্বিনেন্ট ডিএনএটা কিভাবে প্রস্তুত করতে পারি দেখো। মানুষের অন্ত্রে বসবাস করে এক ধরনের ব্যাকটেরিয়া যার নাম হচ্ছে ইশ্চেরিয়াচিয়া কোলি। এই ব্যাকটেরিয়ার উপর গবেষণা করে জেনেটিক্স ইঞ্জিনিয়ারিংয়ের অধিকাংশই কৌশল আবিষ্কার করা হয়েছে। অর্থাৎ জেনেটিক্স ইঞ্জিনিয়ারিংয়ের যে অধিকাংশ কৌশল আবিষ্কার করা হয়েছে তা এই ব্যাকটেরিয়ার উপর গবেষণা করে। জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপগুলো আমরা একে একে আলোচনা করব। প্রথমে দেখো প্রথমে কি করতে হবে? প্রথমে দাতাজীব থেকে কাঙ্ক্ষিত জিন সহ ডিএনএ অণুকে পৃথক করতে হবে। প্রথমে তাহলে কি করতে হবে? দাতাজীব থেকে কাঙ্ক্ষিত অর্থাৎ যেই জীবের কাঙ্ক্ষিত ডিএনএটাকে আমরা স্থানান্তর করব সেই জীবের কাঙ্ক্ষিত ডিএনএ অণুকে পৃথক করতে হবে। এরপর এই জিনের বাহক বা ক্যারিয়ার হিসেবে ব্যবহার করার জন্য ব্যাকটেরিয়ার প্লাজমিড ডিএনএকে পৃথক করতে হবে। প্লাজমিড হচ্ছে ব্যাকটেরিয়ার কোষের ক্রোমোজোমের বাইরে একটি স্বতন্ত্র ডিএনএ অণু যেটি বিভাজিত হতে পারে বা স্ববিভাজনে সক্ষম। অর্থাৎ যেমন আমরা বললাম ইশ্চেরিয়াচিয়া কোলি ব্যাকটেরিয়ার ক্রোমোজোম ছাড়াও সাইটোপ্লাজমের মধ্যে রিং আকৃতির আরও একটি ক্রোমোজোম থাকে, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে প্লাজমিড। তাহলে সেই প্লাজমিডকে স্থানান্তর করতে হবে, সেই প্লাজমিডকে কাটতে হবে। বি ধাপে দেখো, এই ধাপে প্লাজমিড ডিএনএ এবং দাতা ডিএনএকে এক বিশেষ ধরনের এনজাইম বা উৎসেচক দ্বারা খণ্ডিত করতে হবে। তাহলে কি করতে হবে? রেস্ট্রিকশন এনজাইম বা বিশেষ ধরনের এনজাইম বা উৎসেচক দিয়ে খণ্ডিত করা হয়। দাতা ডিএনএ এর
এই সব খণ্ডের কোনো একটিতে কাঙ্ক্ষিত জিনটি থাকে। চিত্রটা একটু লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে। এখানে দেখো ইকোলি ব্যাকটেরিয়া থেকে প্লাজমিডটা বের করা হয়েছে, অর্থাৎ আর দেখো যে এটা হচ্ছে ইকোলি ব্যাকটেরিয়া থেকে প্লাজমিডটা বের করা হয়েছে। পাশাপাশি এদিকে দেখো একটি উদ্ভিদ কোষ, এই উদ্ভিদ কোষ থেকে আমাদের যে কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ডটা বা কাঙ্ক্ষিত জিনটা সেটাকে নিব, তো সেই জন্য উদ্ভিদ কোষকেও কেটে ডিএনএ খণ্ডাংশ তৈরি করা হয়েছে। সেই ডিএনএ খণ্ডটা এখানে সাধারণত কী করা হয়, রেস্ট্রিকশন এনজাইমের সাহায্যে ডিএনএকে কর্তন করা হয়, এবং সেই ডিএনএ কর্তন করা হলে, অর্থাৎ এখানে দেখো প্লাজমিডটাকেও কাটা হয়েছে এবং এই যে উদ্ভিদের যে ডিএনএ সেটাকেও কাটা হয়েছে। তারপরে কি করা হয়েছে, সেই উদ্ভিদের যে কাঙ্ক্ষিত ডিএনএ সেটা আমরা কি করেছি, সেটা হচ্ছে এই প্লাজমিডের এই কাটা অংশের মাঝে বসানো হচ্ছে। বসিয়ে লাইগেজ এনজাইম দিয়ে সেই ডিএনএটাকে কি করা হয়েছে, সংযুক্ত করানো হয়েছে বা জোড়া লাগানো হয়েছে আমাদের যে কাঙ্ক্ষিত ডিএনএ। এরপরে কি হয়েছে, সেই ডিএনএটাকে আবার পুনরায় ওই কোথায়, ইশ্চেরিয়াচিয়া কোলি ব্যাকটেরিয়ার মধ্যে কি করা হয়েছে, প্রবেশ করানো হয়েছে। এটাকে ট্রান্সমিশন বলে। প্রবেশ করানোর পরে সেই ব্যাকটেরিয়ার ক্লোনিং ঘটানো হয়েছে, অর্থাৎ সংখ্যা বৃদ্ধি করানো হয়েছে। এই যে সংখ্যা বৃদ্ধি করে আমরা কি করেছি, সংখ্যা বৃদ্ধি করলে পারে তাহলে আমরা ওই যে বৈশিষ্ট্যটা দিয়েছি সেই বৈশিষ্ট্যর অনেকগুলো কপি পাবো। এখন খেয়াল করো, এই ধাপে লাইগেজ নামক এক ধরনের এনজাইম দিয়ে দাতা ডিএনএকে প্লাজমিড ডিএনএ এর কাটা, মানে আমরা যদিও পুরা প্রসেসটা পড়েছি, আমরা পুরা প্রসেসটা চিত্রের মাধ্যমে পড়েছি। এখন দেখো আবার আমরা বি পয়েন্টের পরে সি পয়েন্টে আসলাম, অর্থাৎ এই পয়েন্টে আমরা দেখতেছি লাইগেজ নামক এক ধরনের এনজাইম দিয়ে দাতা ডিএনএকে প্লাজমিড ডিএনএ এর কাটা প্রান্ত দুটির মাঝখানে স্থাপন করতে হবে। লাইগেজ এখানে কিসের মতো কাজ করে, আঠার মতো কাজ করে। এর ফলে নির্দিষ্ট জিন সহ রিকম্বিনেন্ট ডিএনএ প্লাজমিড তৈরি হয়। এই রিকম্বিনেন্ট প্লাজমিড এখন দাতা ডিএনএর খণ্ডিত অংশ বহন করে। তারপরে দেখো, এখন এই রিকম্বিনেন্ট ডিএনএকে পুনরায় কি করা হয়, ব্যাকটেরিয়ার ভিতরে আবার প্রবেশ করানো হয়। এই যে খণ্ডিত ডিএনএ বাহক কোষে প্রবেশ করানোর এই প্রক্রিয়াকে বলা হয় থাকে কি, ট্রান্সফরমেশনের ফলে নতুন জিন নিয়ে যে ব্যাকটেরিয়া বা জীবের উদ্ভব ঘটে তাকে হচ্ছে ট্রানজেনিক জীব বলে। এবার এই নির্দিষ্ট জিন বহনকারী রিকম্বিনেন্ট প্লাজমিড ধারণ করা ব্যাকটেরিয়াকে শনাক্ত করে আলাদা করা হয় এবং নির্দিষ্ট জিন বহনকারী ব্যাকটেরিয়াগুলোর ব্যাপক বংশবৃদ্ধি ঘটানো হয়। এই ব্যাকটেরিয়াগুলোকে প্রত্যেকটিতে একটি করে কাঙ্ক্ষিত জিন রয়েছে। এই পদ্ধতিতে জিন তৈরির প্রক্রিয়াকে বলা হয়ে থাকে জিন ক্লোনিং। জিনকে ব্যবহার করার জন্য ব্যাকটেরিয়াকে আবার আলাদা করে নেওয়া হয়। তাহলে এটা গেল হচ্ছে আমাদের কি, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, যেই পদ্ধতির মাধ্যমে আমরা কি করতে পারি, উন্নত কোনো বৈশিষ্ট্যকে কোনো উদ্ভিদের মধ্যে প্রবেশ করাতে পারি। আমরা উদ্দীপককে যেখানে ডক্টর শাখাওয়াত স্যারকে দেখেছি যে তিনি হচ্ছে কি, যে লেবু গাছের মধ্যে উন্নত জাত উদ্ভাবনের জন্য এই কাজগুলো সম্পূর্ণ করেছে। আমাদের চতুর্থ প্রশ্ন, অর্থাৎ উচ্চতর দক্ষতার যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা একটু দেখে আসি। উচ্চতর দক্ষতার প্রশ্ন ছিল, ডক্টর শাখাওয়াত স্যার যে প্রক্রিয়ায় চারা উৎপাদন করলেন উক্ত প্রক্রিয়ার গুরুত্ব বিশ্লেষণ করো। ডক্টর শাখাওয়াত স্যার কোন প্রক্রিয়ায় চারা উৎপাদন করেছিল? তোমাদের নিশ্চয় মনে আছে, ডক্টর শাখাওয়াত স্যার যে প্রক্রিয়ায় চারা উৎপাদন করলো সেটা হচ্ছে ল্যাবে নিয়ন্ত্রিত পরিবেশে সে কি চারা উৎপাদন করেছিল। আর আমরা জানি ল্যাবে নিয়ন্ত্রিত পরিবেশে যে চারা উৎপাদন করা হয় সেটাকে বলা হয় থাকে কি, টিস্যু কালচার পদ্ধতি। অর্থাৎ কোনো উদ্ভিদের কোনো অংশকে ব্যবহার করে আমরা হচ্ছে কি সেই টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে কি চারা উৎপাদন করতে পারি, অল্প জায়গায় অধিক সংখ্যক চারা। তো এই পদ্ধতির গুরুত্ব বিশ্লেষণ করতে বলছে। আমরা তাহলে টিস্যু কালচারের গুরুত্ব দেখো ডক্টর শাখাওয়াত স্যার যে পদ্ধতিতে চারা উৎপাদন করলেন তা হলো টিস্যু কালচার পদ্ধতি। টিস্যুকে জীবাণুমুক্ত পুষ্টিবর্ধক কোনো মিডিয়ামে বর্ধিতকরণ প্রক্রিয়াই হলো টিস্যু কালচার।
টিস্যু কালচার উদ্ভিদ বিজ্ঞানের একটি নতুন শাখা। উদ্ভিদ টিস্যু কালচারে উদ্ভিদের অঙ্গবিশেষ মিডিয়ামে কালচার করা হয়। টিস্যু কালচারের গুরুত্বের মধ্যে দেখো উন্নত জাত উদ্ভাবন। টিস্যু কালচারের মাধ্যমে কি করতে পারি? উদ্ভিদের উন্নত জাত উদ্ভাবন করা সম্ভব। তারপরে উদ্ভিদের প্রজননের ক্ষেত্রে টিস্যু কালচার প্রযুক্তির কৌশলকে কাজে লাগিয়ে আজকাল উদ্ভিদের প্রজনন সম্পূর্ণ করা সম্ভব হচ্ছে। যে সকল উদ্ভিদের প্রজনন জটিল বা সময় সাপেক্ষ তাদের ক্ষেত্রে টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে প্রজনন সম্পূর্ণ করা হয়। একই বৈশিষ্ট্য সম্পূর্ণ অসংখ্য চারা উৎপাদনে প্রচলিত প্রজননে উদ্ভিদের বৈশিষ্ট্যর মিশ্রণ ঘটতে পারে বা ঘটে থাকে, কিন্তু টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে মাতৃ উদ্ভিদের সমগুণ সম্পূর্ণ বা একই বৈশিষ্ট্য সম্পূর্ণ অসংখ্য চারা উৎপাদন করা যায়। তারপরে কি চতুর্থ পয়েন্ট, ভাইরাস মুক্ত চারা উৎপাদন। টিস্যু কালচার প্রযুক্তিটি নিয়ন্ত্রিত পরিবেশে অর্থাৎ ল্যাবরেটরিতে ব্যবহার করা হয়ে থাকে এবং প্রযুক্তির জন্য ব্যবহৃত এক্সপ্লান্টটি জীবাণুমুক্ত করা হয়ে থাকে এবং বাইরে থেকে কোনো ভাইরাস প্রবেশ করতে পারে না। তাই টিস্যু কালচার পদ্ধতিতে যে চারা উৎপন্ন হয় তা হচ্ছে কি ভাইরাস মুক্ত। ঋতুভিত্তিক চারা উৎপাদনের সীমাবদ্ধতা দূরকরণে গুরুত্বপূর্ণ একটা বিষয়, অর্থাৎ অধিকাংশ চারাগুলো আমরা দেখি কোনো না কোনো ঋতুতে জন্মায়, কিন্তু দেখো যে টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে আমরা কি করতে পারি? এই ঋতু নির্ভর যে চারা, সেই চারাগুলো আমরা ঋতুভিত্তিক উৎপাদন না করে যে কোনো ঋতু নির্ভর চারাকে আমরা যে কোনো সময় ল্যাবে টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে উৎপাদন করতে পারবো। তাই ঋতুভিত্তিক চারা উৎপাদনের সীমাবদ্ধতা দূরকরণে টিস্যু কালচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। অল্প সময়ে অধিক চারা উৎপাদন, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যেটা সম্ভব হয়েছে টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে। অল্প সময়ে অধিক সংখ্যক চারা ল্যাবে উৎপাদন করা সম্ভব। কম জায়গায় অধিক চারা উৎপাদন করা। টিস্যু কালচার প্রযুক্তিটি সাধারণত ল্যাবরেটরিতে করা হয়ে থাকে, যেখানে অল্প জায়গায় প্রচুর পরিমাণে চারা উৎপাদন করা হয়ে থাকে। বিলুপ্তপ্রায় উদ্ভিদের উৎপাদন ও সংরক্ষণ। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, অনেক উদ্ভিদ আছে যে সকল উদ্ভিদ বিলুপ্তপ্রায়, অর্থাৎ যে সকল উদ্ভিদকে প্রচলিত প্রজনন পদ্ধতিতে আর সংরক্ষণ করা হচ্ছে না বা অধিক পরিমাণ নিধনের ফলে যেগুলো বিলুপ্তপ্রায় অবস্থায় পৌঁছেছে, তাদের ক্ষেত্রে টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে অধিক সংখ্যক চারা উৎপাদনের মাধ্যমে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা সম্ভব। ভ্রূণ কালচার। দেখো, যে সকল উদ্ভিদের ক্ষেত্রে ভ্রূণ সৃষ্টি হলেও শস্য সৃষ্টি হয় না, ফলে বীজ থেকে চারা উৎপাদন প্রায় অনিশ্চিত হয়ে পড়ে। যে সকল উদ্ভিদের ক্ষেত্রে ভ্রূণ সৃষ্টি হলেও শস্য সৃষ্টি হয় না, ফলে বীজ থেকে চারা উৎপাদন প্রায় অনিশ্চিত হয়ে পড়ে। সেই সকল উদ্ভিদের ক্ষেত্রে ভ্রূণ কালচারের মাধ্যমে আমরা চারা উৎপাদন করতে পারি টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে। যৌন প্রজননে অক্ষম উদ্ভিদ। যে সকল উদ্ভিদ যৌন জননে অক্ষম, তাদের ক্ষেত্রে টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে উদ্ভিদটির যে কোনো অংশ ব্যবহার করে চারা উৎপাদন করা যায়। অর্থাৎ যে সকল উদ্ভিদ যৌন প্রজননে অক্ষম, তাদের ক্ষেত্রে টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে উদ্ভিদের যে কোনো অংশ ব্যবহার করে টিস্যু কালচারের মাধ্যমে চারা উৎপাদন করা যায়। নতুন প্রকৃতির উদ্ভিদ উৎপাদনে। প্রচলিত প্রজননে অনেক উদ্ভিদের বৈশিষ্ট্যের মিশ্রণ ঘটতে থাকে। একটি পর্যায়ে প্রজাতির অনেক বৈশিষ্ট্য হারিয়ে যায়, কিন্তু টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে ওই সকল উদ্ভিদের পূর্ব বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদটি ব্যবহার করে নতুন প্রকৃতির উদ্ভিদ উৎপাদন করে উদ্ভিদটির পূর্ব অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। মেরিস্টেম কালচার অর্থাৎ মেরিস্টেমেটিক টিস্যু কালচারের মাধ্যমে অধিক চারা উৎপাদন করা যায়। ফরাসি বিজ্ঞানী জর্জ মোরেল 1964 সালে প্রমাণ করে দেখান যে সিম্বিডিয়াম নামক অর্কিড প্রজাতির একটি মেরিস্টেম থেকে এক বছরে প্রায় 40,000 চারা পাওয়া সম্ভব, অথচ সাধারণ নিয়মে একটি সিম্বিডিয়াম উদ্ভিদ থেকে বছরে মাত্র অল্প কয়েকটি চারা উৎপন্ন হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করে দেখো, আমরা অনেকগুলো পয়েন্ট সহকারে আমরা টিস্যু কালচারের গুরুত্ব শিখলাম। অর্থাৎ আমরা আজকের সৃজনশীল প্রশ্নটাতে আমরা শিখেছি ইন্টারফেরন কি,
তারপরে শিখেছি প্রচলিত প্রজননের তুলনায় জিন প্রকৌশল অধিক কার্যকর কেন। পাশাপাশি আমরা শিখেছি কিভাবে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি অর্থাৎ এখানে উদ্দীপকে যে ডক্টর শাখাওয়াত স্যার উন্নত উদ্ভিদ তৈরি করেছিল সেটা কিভাবে তৈরি করা হয়েছিল সেই পদ্ধতি অর্থাৎ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি আমরা শিখেছি। এবং সর্বশেষ সৃজনশীলের উচ্চতর দক্ষতার প্রশ্নটা ছিল যে ল্যাবে চারা উৎপাদনের পদ্ধতির গুরুত্ব বিশ্লেষণ করো। আমরা সেখানে দেখেছিলাম ল্যাবে চারা উৎপাদনের পদ্ধতিটা ছিল হচ্ছে টিস্যু কালচার পদ্ধতি এবং আমরা এই টিস্যু কালচার পদ্ধতির গুরুত্ব শিখেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যেই কাজটি থাকবে তোমরা কিন্তু অবশ্যই CW খাতায় এই সৃজনশীলটা উঠাবে এবং সৃজনশীলটা উঠিয়ে তার উত্তরগুলোও সুন্দরভাবে উঠিয়ে তারপরে সেটা পড়বে। আমি যখন সৃজনশীল খাতাগুলো দেখব তখন তোমাদের CW খাতাগুলো যখন দেখব তখন অবশ্যই এই সৃজনশীল প্রশ্নটা এবং তার উত্তর আছে কিনা অবশ্যই সেটা দেখব। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। খোদা হাফেজ।